আজকে তোমাদের সিলেবাসে গুরু নানক 2 আছে, ওই গুরু নানক 2টা পড়াবো। গুরু নানক 1টাতে তোমরা দেখেছো তার জন্ম বৃত্তান্ত, সঙ্গে ছোটোবেলা থেকে বড় হওয়া এবং কিছু অ্যাক্টিভিটিস, এবং সেই অ্যাক্টিভিটিসের মধ্যে কতটা মোরালিটি ছিল, কতটা নীতিবোধ ছিল, নৈতিকতা ছিল, সেইগুলো আমরা দেখেছি। তো গুরু নানক 2তে আমরা ঠিক একই রকম আরও কিছু এক্সেপশনাল এবং খুব এনার্জেটিক ইন্টারেস্টিং বেশ কিছু গল্প আমরা গুরু নানকের জানব, যে গল্পটা থেকে একটা মানুষের মধ্যে একটা চেঞ্জ এনে দিতে পারে, বহু খারাপ ব্যক্তিকে ভালো মানুষে পরিণত করে দিতে পারে। সেই রকম কিছু গল্প এবং বাস্তব সত্য গল্প কিছু আমরা পড়ব। চলো বইটা দেখো ভালো করে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি বলে যাব পড়ানোর মধ্যে, তোমরা মন দিয়ে শুনবে। নানক ওয়াজ ডিপলি ট্রাবলড টু সি, নানক খুব গভীরভাবে সমস্যায় পড়েছিলেন, টু সি এটা দেখে, দ্যাট যে। নানক ওয়াজ ডিপলি ট্রাবলড মানে সমস্যায় পড়েছিলেন, টু সি দেখে, দ্যাট যে দ্য পিপল ইন দ্য কান্ট্রি আমাদের দেশের লোকেরা হ্যাড স্ট্রেড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফ্রম দ্য রাইট পথ অর্থাৎ সঠিক রাস্তা থেকে ওরা বিচ্যুত হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে স্ট্রেট মানে হচ্ছে গিয়ে বিচ্যুত হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, নির্দিষ্ট পথ থেকে, সঠিক পথ থেকে অন্যদিকে বেঁকে যাওয়া, সেটাকে বলা হচ্ছে গিয়ে স্ট্রেট। দিস ওয়াজ স্পেশালি ট্রু অফ দ্য মেন who held high positions because many of them were not sincere even when they prayed to God. গুরু নানক আমাদের দেশের হাই পজিশনস মানে সমাজের যারা উচ্চবিত্ত শ্রেণী, যারা নিজেদেরকে একটু উচ্চ শ্রেণীর মনে করে, একটু উঁচুতে নিজেদেরকে বসিয়ে রেখেছে বলে মনে করে, সেই হাই পজিশনের লোকেদের মধ্যে সমস্যাটা তিনি বেশি করে দেখেন। তাই বলছেন যে দিস ওয়াজ স্পেশালি ট্রু, এটা বিশেষ করে সত্য, অফ দ্য মেন সেই মানুষদের ক্ষেত্রে, হু হ্যাড হাই পজিশনস, বিকজ কারণ মেনি অফ দেম সেই হাই পজিশনে থাকা বেশিরভাগ লোক, মেনি অফ দেম ওয়ার নট সিনসিয়ার মানে সচেতন, আর নট সিনসিয়ার মানে মোটেই সচেতন ছিলেন না, ইভেন এমনকি হোয়েন দে প্রেড টু গড, প্রেড মানে প্রার্থনা করা, অর্থাৎ সেই হাই পজিশনে থাকা লোকেরা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনা করার টাইমটাতেও তারা মোটেই সচেতন ছিলেন না নিজেদের কাজকর্মে। দ্য গুরু বলতে গুরু নানক টুক স্পেশাল ইন্টারেস্ট ইন দ্য প্রবলেমস অফ দ্য পুয়ার and the downtrodden and tried to help them. গুরু নানক একটু আগ্রহ দেখিয়েছিলেন, স্পেশাল ইন্টারেস্ট, এক বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন সমস্যা, কাদের সমস্যা না, গরিবদের সমস্যা, দ্য পুয়ার, আর ডাউনট্রোডেন্স বলতে হার্ড ওয়ার্কিং পিপল, পরিশ্রমী লোকেদের যে সমস্যা, সেই সমস্যাগুলোর প্রতি তিনি একটু নজর দিয়েছিলেন, বিশেষ নজর দিয়েছিলেন। অ্যান্ড ট্রাইড টু হেল্প দেম, এবং চেষ্টা করেছিলেন তাদেরকে সাহায্য করতে। নেক্সট প্যারা, ওয়ান্স, তো সেই রকমই এক এক্সাম্পল তিনি তুলে ধরছেন নেক্সট প্যারাতে। দেখো কিভাবে গরিবদেরকে তিনি সাহায্য করেছিলেন। ওয়ান্স একদিন হি রিসিভড 2 ইনভাইটেশনস, 2টো নেমন্তন্ন পেয়েছিলেন। ইনভাইটেশনস মানে আমরা জানি নেমন্তন্ন বা নিমন্ত্রণ, ফর ডিনার, ডিনার বলতে রাত্রিকালীন ভোজন, সেটাকে ডিনার বলা হয়। তো সেই ডিনার করার জন্য, সেই রাত্রিকালীন ভোজন করার জন্য 2টো নেমন্তন্ন পেয়েছিলেন। দ্য ফার্স্ট ফ্রম দ্য রিচ, একটা হচ্ছে ধনী ব্যক্তির কাছ থেকে। সেই ধনী ব্যক্তিটা কে?
না, আমি লাইনটা শেষ করে দিলে বুঝতে পারবে। দ্য ফার্স্ট ফ্রম দ্য রিচ অ্যান্ড পাওয়ারফুল ভিলেজ হেডম্যান মালিক ভাগো। সেই প্রথম ব্যক্তিটা হচ্ছে যথেষ্ট ধনী এবং ক্ষমতাবান, পাওয়ারফুল। ভিলেজ হেডম্যান মানে গ্রামের মোড়ল, গ্রামের যিনি প্রধান, ভিলেজ হেডম্যান। তো গ্রামের প্রধান মানে একটু ক্ষমতা তার থাকবে স্বাভাবিকভাবে। তার নাম হচ্ছে মালিক ভাগো। তো সেই মালিক ভাগোর কাছ থেকে নেমন্তন্ন পেয়েছিলেন ডিনার করার জন্য। অ্যান্ড দ্য আদার ফ্রম এ পুয়ার কার্পেন্টার কল্ড ভাই লালো। দ্বিতীয় যে জনের কাছ থেকে, যে ব্যক্তির কাছ থেকে তিনি নেমন্তন্ন পেয়েছিলেন, তিনি হচ্ছেন গরিব কার্পেন্টার। কার্পেন্টার মানে ছুতোর। ছুতোর বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, কাঠ মিস্ত্রি এটা বুঝতে পারবে। তো সেইটা বলি। তো সেই ছুতোরের কাছ থেকে, গরিব একজন ছুতোর যার নাম হচ্ছে ভাই লালো, সেই ভাই লালোর কাছ থেকে নেমন্তন্ন পেয়েছিলেন একই সময়ে একই দিনে আর একজন ধনী ব্যক্তি এবং গ্রামের মোড়ল মালিক ভাগোর কাছ থেকে। মোস্ট পিপল উড হ্যাভ কনসিডার্ড ইট এ গ্রেট অনার টু ডাইন অ্যাট মালিক ভাগোজ রেসিডেন্স। রেসিডেন্স মানে বাসস্থান। বেশিরভাগ লোকই সম্মান বোধ করে, নিজেকে সম্মানিত করে তোলে যে গ্রামের হেডম্যান মালিক ভাগোর বাড়ি থেকে নেমন্তন্ন পেয়েছে। টু ডাইন, ডিনার নাউন ফর্ম, ডাইন হচ্ছে ভার্ব ফর্ম, শব্দটা একই। ডাইন থেকে ডিনার বা ডিনার থেকে ডাইন। ডাইন মানে ভোজন করা, রাত্রিকালীন ভোজন করা, সেটাকে বলা হয় ডাইন। আর ডিনার হচ্ছে তার নাউন ফর্ম। তো যাই হোক, তো সেই মালিক ভাগোর কাছ থেকে বা তার বাড়ি থেকে নেমন্তন্ন পাওয়াটা ম্যাক্সিমাম লোক, প্রচুর লোকই খুব সম্মানিত বোধ করে নিজেদেরকে। নানক হাউএভার অ্যাকসেপ্টেড ভাই লালোজ ইনভাইটেশন। কিন্তু নানক গ্রহণ করেছিল, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিল, ওই মালিক ভাগোর নেমন্তন্ন বাদ দিয়ে ওই ভাই লালোজ ইনভাইটেশন, সেই ভাই লালোর নেমন্তন্নটা তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড এনজয়েড দ্য সিম্পল মিল দ্যাট লালো শেয়ার উইথ হিম। এবং খুব উপভোগ করেছিলেন তাদের বাড়ির, যেহেতু গরিব লোক, গরিব লোকের খাওয়া দাওয়া তো আর সেইভাবে হবে না, অত্যন্ত সহজ সরল সাদামেটা খাওয়া দাওয়া। তো সেই সিম্পল মিল, সেই সাদামাটা খাওয়া দাওয়াকে বলছে সিম্পল মিল, সেইটা তিনি খুব ভালোভাবে উপভোগ করেছেন এবং খুব ভাগাভাগি করে লালোর সঙ্গে বসে আনন্দ করে খেয়েছেন। বাট হি ডিড নট গো ফর মালিক ভাগোর ডিনার। কিন্তু তিনি যাননি মালিক ভাগোর বাড়িতে, কিন্তু তিনি যাননি। ভাগো বিকেম ফিউরিয়াস, তিনি তো খুব রেগে গেছেন। অ্যান্ড সেড টু নানক, আর নানককে বললেন, ইউ ওয়েন্ট টু ইট দ্য কোয়ার্স ব্রেড অফ এ পুয়ার লো কাস্ট কার্পেন্টার অ্যান্ড ইউ ইনসাল্টেড মি বাই রিফিউজিং টু কাম টু মাই ফিস্ট। কি বলছে রেগে? বলছে যে তুমি কোয়ার্স মানে অত্যন্ত খারাপ, ওই খারাপ রুটি খেতে গেছো, ব্রেড মানে রুটি, ওই গরিব কাঠমিস্ত্রির ঘরে তুমি খারাপ রুটি খেতে গেছো, একটা নিচু জাতির মানুষ কার্পেন্টার, তার বাড়িতে তুমি খেতে গেছো ওই খারাপ রুটি, অথচ আমার বাড়ির নেমন্তন্নটা তুমি রক্ষা করলে না। আমার বাড়ির যে ফিস্ট, ভোজন, ফিস্ট মানে ভোজন, সেই ভোজনকে তুমি রিফিউজ করলে, প্রত্যাখ্যান করলে, আর দিয়ে আমাকে ইনসাল্ট করলে। ইনসাল্ট বলতে অপমান করা। দ্য গুরু প্রম্পটলি রিপ্লাইড, প্রম্পটলি মানে তৎক্ষণাৎ উত্তর দিলেন, রিপ্লাইড মানে উত্তর দিলেন, দ্য কার্পেন্টার্স ব্রেড ওয়াজ আর্নড বাই অনেস্ট ওয়ার্ক বিকজ হি টয়েলড ফর ইট। কি উত্তর দিলেন না, ওই কার্পেন্টারের যে অর্জন, তার যে ওই রুটি, যে রুটিটা কঠোর পরিশ্রমের ফলে, টয়েলড মানে যথেষ্ট পরিশ্রম করে, আর উইথ অনেস্ট ওয়ার্ক মানে সৎভাবে ওই রুটিটা উপার্জন করেছে ওই কার্পেন্টার।
your feast was given after you had cheated the poor and took unfair advantage of the laborers. আর তোমার যে ভোজন ব্যবস্থা, তোমার যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, ইয়োর ফিস্ট যেটা তুমি দিতে যাচ্ছিলে আমাকে, সেটা গরিব মানুষকে চিট করিয়ে মানে ঠকিয়ে, আর আনফেয়ার অ্যাডভান্টেজ অফ দ্য লেবারার্স, শ্রমিক শ্রেণীর প্রতি অবিচার করে তাদেরকে ঠকিয়ে উপার্জন করে আমাকে খাওয়াতে ডেকেছিল। ভাগো ওয়াজ রেড ইন দ্য ফেস। এই কথা শোনার পরে ভাগোর মুখ তো ভীষণভাবে লাল হয়ে গেল। বাট হোয়েন নানক প্রুভড টু হিম, লাল হয়ে গেল মানে সে রেগে গেল, কিন্তু হোয়েন নানক প্রুভড, প্রমাণ করলেন, প্রুভড মানে প্রমাণ করে দিলেন, টু হিম তার কাছে, হাউ ক্রুয়েল অ্যান্ড হার্টলেস হি ওয়াজ, অর্থাৎ সেই মালিক ভাগো কতটা নিষ্ঠুর এবং কতটা হৃদয়হীন। হার্টলেস মানে হৃদয়হীন, ক্রুয়েল মানে নিষ্ঠুর। কিভাবে সে শ্রমিকদেরকে ঠকিয়ে, তাদেরকে চিট করে, তাদের প্রতি অবিচার করে, অন্যায় করে টাকা উপার্জন করেছে, ভুরি ভুরি টাকা উপার্জন করেছে, সেইটা যখন গুরু নানক প্রুভ করে দিলেন, প্রমাণ করে দিলেন, দ্য রিচ ম্যান হাং হিজ হেড ইন সেম, তখন সেই ধনী ব্যক্তির অর্থাৎ সেই ভিলেজ হেডম্যান তার মাথাটা ঝুলে গেল লজ্জায়। সেম মানে লজ্জা, হাং মানে ঝুলে গেল। While there are several such stories about the remarkable way in which Nanak changed people's hearts, তো সেখানে এরকমই অনেক চমৎকার গল্প, শিভারেল মানে অনেক, স্টোরিজ অ্যাবাউট দ্য রিমার্কেবল ওয়ে অর্থাৎ চমৎকার পদ্ধতিতে, চমৎকারভাবে কিভাবে মানুষের হৃদয়ের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, সেরকম অনেক গল্প আছে। One of the most striking is the story about the conversion of the cruel and cunning robber called Sajjan. সেরকম আরেকটা গল্প যেটা খুবই মনকে ছুঁয়ে যায়, সেটা হচ্ছে যে কীভাবে কনভার্সন মানে পরিবর্তন করিয়েছিলেন এক নিষ্ঠুর ভয়ঙ্কর ডাকাত, রবার মানে ডাকাত, যার নাম হচ্ছে সজ্জন। সেই সজ্জনের মধ্যে কিভাবে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন সেই গল্পটা তারপরে বলা হচ্ছে এখানে। কানিং মানে চতুর, এখানে দেখো কানিং রবার মানে যথেষ্ট চতুর, চালাক এবং ক্রুয়েল। সজ্জন হ্যাড বিল্ড এ টেম্পল ফুল অফ গডস অ্যান্ড গডেসেস। সজ্জন একটা মন্দির বানিয়েছিল, যে মন্দিরটা পুরো ভর্তি ছিল দেব দেবীদের দিয়ে। গডস মানে দেব মানে দেবতা, আর গডেসেস মানে দেবীদের মূর্তিতে পুরো মন্দিরটা ভর্তি করে দিয়েছিল। কাদের জন্য না, ফর দ্য হিন্দুজ, হিন্দুদের জন্য। অ্যান্ড এ বিউটিফুল মস্ক অলসো, সঙ্গে আবার একটা মসজিদও বানিয়েছিল। মস্ক মানে মসজিদ, মসজিদ হলে কাদের জন্য হবে, অবশ্যই মুসলমানদের জন্য। তাই এখানে বলছে বিউটিফুল মস্ক ফর দ্য মুসলিমস, সো দ্যাট যাতে পিপল অফ বোথ দ্য কমিউনিটিস, উভয় ধর্মের লোকেরা আসে, উড বি ইমপ্রেসড যথেষ্ট প্রভাবিত হয়, ইমপ্রেসড মানে প্রভাবিত হয়, অ্যান্ড ভিজিট হিম এবং তার সঙ্গে দেখা করতে আসে ওই মন্দির মসজিদে। হি গেভ দেম এ গুড ফিস্ট, সে তাদেরকে ভালো মন্দ খেতেও দিয়েছিল। অ্যান্ড হোয়েন দে ওয়ার অ্যাসলিপ, খাওয়া দাওয়ার পরে যখন সেই সমস্ত লোকেরা, কমিউনিটি মানে সেই সম্প্রদায়ের লোকেরা যখন ঘুমিয়ে পড়তো, দে ওয়ার অ্যাসলিপ, হি স্টোল দেয়ার মানি অ্যান্ড কিল্ড দেম, তখন সে কী করতো, সেই সজ্জন তাদেরকে হত্যা করত আর তাদের সমস্ত টাকা পয়সা স্টোল, চুরি করে নিত। স্টিল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। ওয়ান ডে, একদিন, নানক ওয়াজ পাসিং বাই সজ্জনস হাউস, নানক সজ্জনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। অ্যান্ড দ্য রবার থিঙ্কিং দ্যাট, সেই ডাকাতটা ভাবলো, হি উড বি অ্যানাদার রিচ ভিকটিম, অর্থাৎ এই নানক আবার একটা শিকার, যার কাছ থেকে সে ধন দৌলত কেড়ে নেবে। ভিকটিম মানে শিকার। ট্রাইড দ্য সেম ট্রিক টু হিম, ট্রিক মানে চাতুরতা, ছলনা, ঠিক একই রকম চাতুরতা করলো নানকের সাথে। বাট দ্য গুরু
ইমিডিয়েটলি রিয়েলাইজড হোয়াট সজ্জন ওয়ান্টেড টু ডু। কিন্তু গুরু বুঝতে পেরে গেল, বুঝতে পেরে গেল যে সজ্জন কী করতে চাইছে। ওয়ান্টেড মানে চেয়েছিল, কী করতে চেয়েছিল। বার্ডস অফ প্রে আর ফাউন্ড ইন হোলি প্লেসেস, হি সেড টু সজ্জন। তখন গুরু নানক সেই সজ্জনকে বলছে, বার্ডস অফ প্রে, শিকারী পাখিগুলো খুঁজে পাওয়া যায় ইন হোলি প্লেসেস। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইলেন, যে মন্দিরটা গঠন করা হয়েছে, যে মসজিদটা গঠন করা হয়েছে, ওগুলো হচ্ছে হোলি প্লেসেস, স্যাক্রেড প্লেসেস, পবিত্র জায়গা। কিন্তু সেই পবিত্র জায়গার মধ্যে যে মানুষটি আছে, সেই মানুষটি হচ্ছে শিকার করা পাখির মতো। যে পাখি ছোঁ মেরে শিকার করে, সেই মানুষটি বলতে গুরু নানক কাকে বোঝাতে চাইছেন? সজ্জনকে, সেই ডাকাতটাকে। বাট দে ইট ইভিল থিংস অ্যান্ড দেয়ার হার্টস আর ইভিল। কিন্তু তারা বলতে সেই শিকার করা পাখিগুলো, প্রে মানে শিকার, তো সেই শিকার করা পাখিগুলো খায় ইভিল থিংস, খারাপ জিনিস। ইভিল মানে খারাপ, থিংস মানে জিনিস, খারাপ জিনিস খায়। অ্যান্ড দেয়ার হার্টস আর ইভিল, এবং কি তাদের হার্টগুলো, হৃদয়গুলোও খারাপ হয়ে গেছে, অর্থাৎ হৃদয়শীল আর নেই। সজ্জন ইমিডিয়েটলি রিয়েলাইজড দ্যাট নানক ওয়াজ রেফারিং টু হিম। এই কথা শুনে, এই সমস্ত কথাগুলোই তো গুরু নানক সজ্জনকে উদ্দেশ্য করে বলছে, সেই শিকার করা পাখি বলতে সজ্জনকে বুঝিয়েছে। তো সজ্জন রিয়েলাইজড, বুঝতে পারলো নানক ওয়াজ রেফারিং টু হিম, যে নানক তাকেই বোঝাচ্ছে। হি ফেল ডাউন অ্যাট হিজ ফিট, সে সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেল। দেখো, ফিট প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম ফুট, ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট, অর্থাৎ পায়ে শুয়ে পড়লো, ফেল ডাউন, পড়ে গেল। অ্যান্ড আস্কড ফর ফরগিভনেস। ফরগিভনেস কী ধরনের নাউন? ফরগিভনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভ ভার্ব, তার নাউন হচ্ছে ফরগিভনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্ষমা করা। অর্থাৎ সজ্জন তার পায়ে শুয়ে পড়ল আর ক্ষমা চাইল। তখন নানক বলছে, অনলি গড ক্যান ফরগিভ ইউ সজ্জন। সজ্জন, তুমি যে পাপ করেছো, আমি ক্ষমা করার কেউ নয়, একমাত্র ভগবানই তোমাকে ক্ষমা করতে পারে। তখন নয়, তার সঙ্গে গুরু নানক আবার বলছে, টেল মি হাউ মেনি পিপল ইউ হ্যাভ রবড অ্যান্ড মার্ডার্ড। তুমি আমাকে বলো, কত মানুষকে খুন করেছো আর তাদেরকে লুট করেছো এতদিনে। রবড মানে লুট করে নেওয়া, মারার মানে খুন করে দেওয়া। এই কথা শোনার পরে সজ্জন হ্যাঙ্গিং ডাউন হিজ হেড ইন সেম মানে লজ্জায় মাথা নিচের দিকে করে দ্য রবার মেড হিজ কনফেশন। ডাকাত কি করলো, অর্থাৎ সজ্জন কনফেশন মানে সে স্বীকার করে নিল যে হ্যাঁ, সত্যিকারে বহু মানুষকে সে লুট করেছে, বহু মানুষকে খুন করেছে। হাউ ক্যান আই পসিবলি অবটেন গডস ফরগিভনেস, হি আস্কড দ্য গুরু। গুরু নানককে সে তখন পাল্টা জিজ্ঞেস করলো, কিভাবে আমি অবটেন পেতে পারি ভগবানের ক্ষমা, অর্থাৎ ভগবান যে ক্ষমা আমাকে করতে পারেন, তো সেই ক্ষমাটা আমি কি করে পেতে পারি। গুরু নানক তখন বলছেন, গিভ অ্যাওয়ে অল ইউ হ্যাভ টু দ্য পুয়ার, গিভ অ্যাওয়ে অল ইউ হ্যাভ টু দ্য পুয়ার। অর্থাৎ তোমার যা আছে, তুমি এই লুট করে, ডাকাতি করে যা সঞ্চয় করেছো, সবই গিভ অ্যাওয়ে মানে বন্টন করে দাও, ডিস্ট্রিবিউট করে দাও টু দ্য পুয়ার, গরিবদের মধ্যে। দ্যাট ওয়াজ গুরু নানকস প্রম্পট অ্যান্সার। আর এটাই গুরু নানকের সাথে সাথে উত্তর ছিল। অর্থাৎ সজ্জন যখন গুরু নানককে জিজ্ঞেস করলো যে আমি কিভাবে পেতে পারি ভগবানের ক্ষমা, তখনই সে বলল, কিভাবে পেতে পারো, তুমি যা অর্জন করেছো ইমিডিয়েট বিলিয়ে দাও গরিবদের মধ্যে, তবেই তুমি ক্ষমা পেতে পারো। সজ্জন ডিড অ্যাজ নানক অ্যাডভাইসড হিম। সেই ভয়ঙ্কর ডাকাত সেটাই করেছিল, অ্যাজ নানক অ্যাডভাইসড হিম, যেমনটা গুরু নানক তাকে
অ্যাডভাইস করেছিল, অর্থাৎ পরামর্শ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন। অ্যান্ড বিকেম হিজ ফলোয়ার, আর সেই সজ্জনই গুরু নানকের অনুগামী হয়ে গেছিলেন। ফলোয়ার মানে অনুগামী, আর ডিসাইপল মানে শিষ্য, দুটো কথা আলাদা। অনেকে তোমরা গুলিয়ে ফেলতে পারো, ডিসাইপল মানে অনুগামী, কিন্তু ডিসাইপল মানে শিষ্য আর ফলোয়ার মানে অনুগামী। দ্য ফার্স্ট শিখ টেম্পল ইন ইন্ডিয়া ওয়াজ বিল্ড বাই সজ্জন, আর ভারতবর্ষে প্রথম শিখ ধর্মের যে মন্দিরটা গড়া হয়েছিল সেই মন্দিরটা কিন্তু ওই ডাকাতই গড়ে তুলেছিলেন, সেই ভয়ঙ্কর ডাকাত যাকে মানুষে পরিণত করে দিয়েছিলেন নানক। দ্য রবার হুজ লাইফ নানক হ্যাড চেঞ্জড, অর্থাৎ সেই ডাকাত যার জীবনটাই পাল্টে দিয়েছিলেন গুরু নানক। গুরু নানক ইজ রিগার্ডেড অ্যাজ এ সেন্ট not because he could perform miracles, but because in the dark and critical period when he was born, he was truly sent by God to show people the right path. লম্বা সেন্টেন্স, আমি একটু ভেঙে ভেঙে বলছি, তোমরা মন দিয়ে শোনো। গুরু নানক ইজ রিগার্ডেড, অর্থাৎ গুরু নানককে বিবেচিত করা হয়েছিল বা বিবেচনা করা হতো, বা গুরু নানককে গোটা বিশ্বের মানুষ এইভাবেই মানত অ্যাজ এ সেন্ট, একজন সাধু হিসাবে, একজন তপস্বী হিসাবে, একজন হারমিট হিসাবে, একজন মঙ্ক হিসাবে মানত। তার কারণটা কি না, নট বিকজ হি কুড পারফর্ম মিরাকলস, তিনি যে মিরাকলস মানে রহস্যময় জাদুময় কিছু করে দেখাতেন সেইটার জন্য নয়, বাট বিকজ, তার কারণ হচ্ছে ইন দ্য ডার্ক অ্যান্ড ক্রিটিক্যাল পিরিয়ড, সেই অন্ধকারময় জটিল সময়ে, যে সময়ে হোয়েন হি ওয়াজ বর্ন, যে সময়টাতে গুরু নানক জন্মেছিলেন, হি ওয়াজ ট্রুলি সেন্ট বাই গড, যাকে সত্যিকারে ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কি করতে না, টু শো পিপল, মানুষকে দেখাতে, দ্য রাইট পথ, সঠিক রাস্তা, মানুষকে সঠিক রাস্তা দেখাতে, যে সঠিক রাস্তা ধরে মানুষ যদি চলতে থাকে তবেই সে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। থ্রু আউট হিজ লাইফ, থ্রু আউট মানে জুড়ে, অর্থাৎ থ্রু আউট হিজ লাইফ মানে গোটা জীবন জুড়ে, হি ফট, তিনি লড়াই করেছেন, ফট মানে লড়াই করেছেন, এগেনস্ট ফলসহুড, ফলসহুড মানে মিথ্যাচার, ফলস অ্যাডজেক্টিভ, ফলসহুড এটা নাউন, এটা হচ্ছে গিয়ে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগেনস্ট ফলসহুড অর্থাৎ মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, সুপারস্টিশন কুসংস্কার তার বিরুদ্ধে লড়াই করেছেন, অ্যান্ড ক্রুয়েলটি নিষ্ঠুরতা তার বিরুদ্ধে লড়াই করেছেন। লাইক আদার সেন্টস, অন্যান্য সাধুর মতো হি ওয়াজ অপোজড, অপোজড বলতে প্রতিবাদ করেছেন, হি ওয়াজ অপোজড টু দ্য কাস্ট সিস্টেম, অর্থাৎ তিনি কাস্ট সিস্টেম জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন অন্যান্য সাধুর মতো, অ্যান্ড মিনিংলেস রিচুয়ালস, অর্থাৎ আমাদের এখনও দেখা যাবে আমাদের হিন্দু ধর্ম কেন মুসলিম ধর্ম কেন এমন কিছু রিচুয়ালস আছে, মানে ধর্মীয় রীতিনীতি, যে রীতিনীতি মিনিংলেস, যার কোনো অর্থই নেই, অহেতুক আমরা করি, এই মিনিংলেস রিচুয়ালসগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন, অ্যান্ড সুপারস্টিশনস কুসংস্কারের বিরুদ্ধেও। হি এমফাসাইজড, এমফাসাইজড মানে তিনি জোর দিয়েছেন, থ্রি মেন ভার্চুস, তিনটে প্রধান গুণ, যে গুণ প্রত্যেকটা মানুষের ধারণ করা উচিত, সেই তিনটে গুণের উপরেই তিনি এমফাসাইজ করেছেন, অর্থাৎ জোর দিয়েছেন। কি না, টু ডু ওয়ানস ডিউটি, তুমি তোমার কর্তব্য করো, টু রেসপেক্ট ওয়ান সেলফ অ্যান্ড আদার্স, নিজেকে এবং অপরকে শ্রদ্ধা করো, অ্যান্ড টু প্রে টু ওয়ান গড, আর ভগবানের কাছে প্রার্থনা করো। এই তিনটে সত্য বা এই তিনটে যে একটা নীতি, এই তিনটে নীতির উপরে তিনি জোর দিয়েছেন, এই তিনটে গুণের উপরে তিনি জোর দিয়েছেন যে তুমি তোমার কর্তব্য করে যাও, তুমি নিজেকে এবং অপরকে শ্রদ্ধা করো, আর ভগবানের কাছে প্রার্থনা করে যাও। এই হচ্ছে গুরু নানকের জীবন জুড়ে যে ঘটনা, তোমরা তার পার্ট 1 পড়েছ, পার্ট 2টাও পড়ানো হলো। এই হচ্ছে গুরু নানকের জীবন কাহিনী, মন দিয়ে পড়বে।